এম স্টাডি 247-এ সকলকে স্বাগত জানাই। যারা আগের দিনের ক্লাসগুলো দেখোনি বা ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে। আর আজকে আমরা শুরু করব 4 নম্বর ক্লাস। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কই ডাব্লিউপি কেপির আসার মতন অঙ্ক আমি করাচ্ছি, তাই ক্লাসগুলো তোমাদের ভালোভাবে করতে হবে। তাহলে দেখো আজকের প্রথম অঙ্ক, একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে? তাহলে এখানে দেখো আমি কিন্তু এটা একদম শর্ট ট্রিকের মাধ্যমে দেখাবো, এটা ডিটেলসে আমি করাচ্ছি না। তাহলে এখানে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, T1 বাই T2 সমান সমান N1 মাইনাস 1 N2 মাইনাস 1, ঠিক আছে। এবার এখানে দেখো T1 হচ্ছে আমাদের প্রথম যে সময়টা দেওয়া ছিল। দেখো সময়টা কি দেওয়া ছিল আমাদের, 7 বছরের দ্বিগুণ হয়, তাহলে T1 এর জায়গায় আমরা কি বসাবো, 7 বসিয়ে দেবো, যে 7। আর এই T2 এর মান আমাদের বের করতে হবে। তাহলে 7 বছরের দ্বিগুণ, তাহলে N এর মান হচ্ছে দ্বিগুণ মানে 2, তাহলে N এর জায়গায় আমরা কি বসাবো, N1 এর জায়গায় 2 বসাবো, মাইনাস 1। আর বলা হচ্ছে কত বছরে 4 গুণ হবে, মানে এই T2 এর মান আমরা বের করব। তাহলে 4 গুণ মানে N2 এর জায়গায় আমরা কি বসাবো, 4 বসাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 7 বাই T2 সমান সমান 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, আর 4 এর থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে এখানে কি হচ্ছে, কোনাকুনি গুণ হয়ে যাবে। T2 এর মান কি হবে, 3 7 21, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 এবং 3:1। তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো আমাদের 3টে গ্লাস, এখানে আমাদের মিল্ক আর ওয়াটার মানে দুধ এবং জলের অনুপাতগুলো দেওয়া আছে। তাহলে প্রথমটা হচ্ছে 6:1, তারপরটা 5:2, আর তারপর হচ্ছে 3:1। তাহলে এখানে দেখো বলা আছে প্রত্যেকটি সমান মাপের গ্লাস, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে প্রত্যেকটা গ্লাসের আয়তন সমান আছে নাকি। তাহলে এখানে 6 আর 1 যোগ করে 7 প্রথমটার, দ্বিতীয়টা 5 আর 2 যোগ করে দেখো 7 আসছে, আর তৃতীয় পাত্র 3 আর 1 যোগ করে 4 আসছে। তাহলে এখানে প্রত্যেকটা পাত্রের আয়তন সমান দেখাচ্ছে না, তো আমরা কি করব, এর সাথে 4 গুণ করে নেব, এখানে 4 গুণ করে নেব, আর এর সাথে 7 গুণ করে নিলাম। তাহলে দেখো এবার প্রত্যেকটা সমান চলে আসলো, ঠিক আছে। তাহলে এখানে যে আমরা 4 গুণ করলাম, এই 4টা আমাদের এই 6 এর সাথে গুণ করতে হবে, বুঝতে পারলে। তাহলে আমরা কি করবো, একবারে গুণ করেছি। তাহলে এখানে দেখো 4 আর 6 গুণ করলে কত হচ্ছে, 24। আর এখানে 4 দিয়ে 1 গুণ করবো, 4। তাহলে এখানে আমাদের মিল্ক আর ওয়াটারের অনুপাতটা পেয়ে যাচ্ছি। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 20। তাহলে এই 2 এর সাথেও কিন্তু আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দুগুণী 8, ঠিক আছে। তাহলে এখানে 7 দিয়ে গুণ করা মানে এই 3 এর সাথেও 7 গুণ হবে, 3 7 21, আর 7 দিয়ে 1 এর সাথে গুণ হবে, তাহলে হয়ে গেল 7। এবার আমরা কি করব, এখানে মিল্ক যেটা আছে 24 20 21 যোগ করে দেব, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে, 65 যোগ করে, আর এখানে যোগ করে দাও 19। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হচ্ছে যে নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত 65:19। বর্তমান জনসংখ্যা 16,000 হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো এই অঙ্কটা আমরা অনেক রকম ভাবে করতে পারি, তা আজকে আমি তোমাদের শেখাবো এটা রেশিও মেথডে। তাহলে এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল কত, 5%। তো এই 5% আমরা কি করবো, ভগ্নাংশে চেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে 5/100, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসে, তাহলে কি হলো 1/20, ঠিক আছে। এবার এখানে দেখো যেহেতু আমি রেশিও মেথডে করাচ্ছি, তাহলে 20 থেকে 21 হয়ে যাবে, এই উপরের একটা যোগ হয়ে যাবে। তাহলে আমাদের ছিল 2 বছর, তাহলে প্রথম বছর 20,
পরের বছর কি হবে 21 হয়ে যাবে। তাহলে এটা 2 বছর চলছিল, তা 20 থেকে 21 আমরা কি করবো 20 সঙ্গে 20 গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে 400, আর এটা হচ্ছে 441। তাহলে দেখো এটা কিন্তু আমাদের প্রথম বছর যে 400 ইউনিট পেলাম, এটা প্রথম বছরে আমাদের দেওয়া ছিল কত 16,000, মানে 400 ইউনিটের মানটা আমাদের দেওয়া ছিল কত 16,000, ঠিক আছে। তাহলে এখানে দেখো 400 সাথে কত গুণ করলে হচ্ছে 400 সাথে 40 গুণ করলে আমরা কিন্তু 16,000 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 441-এর সাথেও 40 গুণ করে দেবো। তাহলে এখানে গুণ করলে কত হবে 17,640। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:6, লাভের হার কত? একদম সহজ একটা অঙ্ক। তাহলে এখানে দেখো আমাদের কেনা দাম আর বিক্রি দাম এর অনুপাত দেওয়া ছিল 5:6। তাহলে কেনা দাম যদি আমাদের 5 ইউনিট হয়, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 6 ইউনিট, মানে প্রফিট হচ্ছে 1 ইউনিট। তাহলে লাভ ক্ষতি যাই হোক সেটা কেনা দামের উপর হয় সবসময়, তোমরা জানো। তাহলে কেনা দামটা আমাদের বসাতে হবে নিচে, মানে 5 আমরা নিচে বসিয়ে দেবো। তাহলে 5 টাকায় আমাদের বা 5 ইউনিটে আমাদের 1 ইউনিট প্রফিট হচ্ছে। তাহলে এর সাথে 100 গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে আমাদের 20% লাভ হচ্ছে। স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। অনুকূলে 68 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে এখানে দেখো তোমাদের মনে রাখতে হবে অনুকূল মানে কি নৌকা প্লাস স্রোত, এটা যোগ করলে আমরা কি পাবো অনুকূল। তাহলে অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। তাহলে এখানে দেখো নৌকার বেগটা আমাদের দেওয়া ছিল, তাহলে নৌকার বেগটা কত দেওয়া ছিল এখানে নৌকার বেগ হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার জায়গায় 13 বসিয়ে দেবো, আর স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা অনুকূলের বেগটা পেয়ে গেলাম কত 17 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলা হচ্ছে অনুকূলে 68 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে দূরত্ব আমাদের দেয়া আছে অনুকূলে, তাহলে আমাদের বের করতে হবে কি সময়। তাহলে দূরত্বকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করে দিই, ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো টাইম পাবো। তাহলে দূরত্ব কত 68 কিলোমিটার, আর স্পিড কত অনুকূলের স্পিড আমরা বের করে নিলাম 17। তাহলে 17 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগ করলে কত হচ্ছে আমাদের 4 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা তোমরা মনে রাখবে যে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়। এটা হচ্ছে সঠিক উত্তর। এক ব্যক্তি 10 কিমি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 15 মিনিট দেরি করে, কিন্তু 12 কিমি ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি করে পৌঁছায়। তাহলে যাত্রাপথের দূরত্ব কত হবে? তাহলে এখানে দেখো ডিস্টেন্স সমান সমান কি হয় স্পিড ইনটু টাইম, সবাই জানো। তাহলে এখানে যদি সময়ের পার্থক্য দেওয়া থাকে, এই সূত্রটাই আমাদের হয়ে যাবে কি ডিস্টেন্স সমান সমান s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম। এবার এখানে গতিবেগগুলো আমরা বসিয়ে দেবো। s1 s2 হচ্ছে গতিবেগ, তাহলে গতিবেগ আমাদের কি ছিল 10 আর 12। তাহলে আমরা এখানে গতিবেগ বসিয়ে দিলাম। তাহলে 12 থেকে 10 কি হবে বিয়োগ হবে, এই যে s1 মাইনাস s2। তাহলে বিয়োগ করলে আমাদের নিচে আসবে কত 2। এইখানে দেখো টাইমটা একবার বলে দেওয়া যাচ্ছে 10 মিনিট, গন্তব্যস্থলে পৌঁছাতে 10 কিমি ঘন্টা গতিবেগে গেলে 15 মিনিট দেরি করে, আর 12 কিমি ঘন্টা গতিতে গেলে 10 মিনিট দেরি করে। তাহলে এখানে দুটোই দেরি করে দেওয়া আছে। তাহলে দুটো যদি দেরি থাকে বা দুটো যদি বলে আগে পৌঁছায়, তাহলে এই টাইমটা আমরা কি করবো বিয়োগ করে দেবো। দেখো এখানে কি বলা হচ্ছে প্রথমে 10 কিমি বেগে গেলে 15 মিনিট দেরি হয়, আর যদি 12 কিমি বেগে যায় তাহলে 10 মিনিট দেরি হয়। তাহলে দুটোই কিন্তু দেরি করে দেওয়া আছে। তাহলে দুটোই যদি দেরি দেওয়া থাকে, তাহলে আমরা যে দুটো টাইম দেওয়া থাকবে সেটা কি করবো বিয়োগ করে দেবো। তাহলে 15 মিনিট আর 10 মিনিট এটা বিয়োগ করবো। এবার দেখো গতিবেগটা কিন্তু আমাদের কিলোমিটারে দেওয়া ছিল, ঠিক আছে। তাই সময়টা আমাদের কি করতে হবে ঘন্টায় করতে হবে, আর ঘন্টায় করার জন্য কি করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে কেটে ছোট করে দিতে পারি, বা এরকম থাকুক 12 ইন্টু 10 বাই 2, আর এখানে দেখো 15 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে
5 আর নিচে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কেটে দিচ্ছি, 12 দিয়ে কাটলে হচ্ছে কত 5, আর এখানে দেখো এই 5-এর সাথে এই 5 কেটে দিলাম, আর 2 দিয়ে 10 কাটলে কত হলো 5। তাহলে এখানে উত্তর হচ্ছে কি দূরত্ব 5 কিলোমিটার। একজন ব্যাটার তার 19তম ইনিংসে 98 রান করায় রানের গড় 4 বৃদ্ধি পায়। 19তম ইনিংসের শেষে নতুন গড় রান কত হয়েছে? তাহলে এখানে দেখো 19তম ইনিংসে 98 রান করে, তাহলে আমরা কি করব 18তম ইনিংস পর্যন্ত এক্স করে রান করে এটা আমরা ধরে নিলাম। তাহলে 18 ইনিংসে মোট কত রান করে 18x, আর 19তম ইনিংসে 98 রান করে, এর ফলে গড় রান বৃদ্ধি পাচ্ছে। এখানে কত বৃদ্ধি পাচ্ছে 4 বৃদ্ধি পায়। তাহলে এটা সমান আমরা লিখতেই পারি যে x + 4 × 19, ঠিক আছে। এই 19তম ইনিংসে 98 রান করার জন্যই গড় বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করব x এর মানটা বের করব। তাহলে এখানে 18x + 98 সমান সমান 19 দিয়ে গুণ করো, তাহলে 19x 4 19 76। তাহলে 76টা আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে পাঠালে কত হচ্ছে এখানে 18x আর 19x, এদের গ্যাপ হচ্ছে আমাদের x, ঠিক আছে। আর এই দুটোর গ্যাপ কত হবে, এই দুটোর গ্যাপ হচ্ছে 22, ঠিক আছে। এই 98 আর 76 বিয়োগ করলে হবে 22। তাহলে আমাদের 18তম ইনিংস পর্যন্ত গড় রান ছিল 22, কিন্তু আমাদের বলা হচ্ছে কি যে 19তম ইনিংসের শেষে নতুন গড় কত হবে। তাহলে 19তম ইনিংসের শেষে আমাদের যে গড় রানটা হবে সেটা হবে x + 4। তাহলে x এর মান তো আমরা পেয়ে গেলাম 22, তাহলে এর সাথে আমরা কি করব 4 যোগ করে দেবো। তাহলে অ্যান্সার হবে কিন্তু 26, ঠিক আছে। 25 এবং 45-এর তৃতীয় সমানুপাতিক কত হবে? তাহলে তৃতীয় সমানুপাতিক কিভাবে নির্ণয় করবে? তাহলে এখানে দেখো তৃতীয় সমানুপাতিক সময় আমাদের মনে রাখতে হবে প্রথম ইস্টু দ্বিতীয়, ডবল ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। তাহলে আমাদের কি ছিল প্রথম পদ, এখানে দেখো প্রথম পদ দেওয়া ছিল 25, তাহলে 25 বসিয়ে দেবো, আর দ্বিতীয় পদ হচ্ছে কত 45, ডবল ইস্টু দ্বিতীয় পদ 45, আর তৃতীয় পদটা আমরা x ধরে নিলাম। দেখো এই অঙ্কটা কিন্তু এত কিছু করার প্রয়োজন হয় না, আরো ছোটভাবেও করা যায়, সেটা আমি দেখাবো পরে। তাহলে ইস্টু মানে কি লেখা যায় বাই, তাহলে আমরা করে দেবো কি 25/45, আর ডবল ইস্টু উঠে গেলে হবে সমান সমান চিহ্ন 45/x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করবো কেটে ছোট করে দেবো, 5 দিয়ে কাটো, 5 × 5 = 25, 5 নং 45, আর এই 5 দিয়ে আমি এই পাশের 45-এ কাটলাম, তাহলে কত হলো 9, ঠিক আছে। 5 নং 45। তাহলে এবার কি এই 9-এর সাথে এই 9 কোণাকুণি গুণ হয়ে যাবে, আর x এর সাথে এখানে গুণ হয়ে যাবে কোণাকুণি 1, তাহলে x 1 কে x, আর এখানে 9 9 গুণ হলে হবে কত 81। তাহলে এখানে আমাদের তৃতীয় সমানুপাতিকটা 81 হলো। তাহলে দেখো এত কিন্তু বড় হবে না করলেও হবে, এটা শর্টকাট নিয়মটা আমি বলে দিই। দেখো প্রথম পদে যদি আমরা a ধরি, তাহলে এখানে আমরা লিখতে পারি এইটা প্রথম পদে, আর দ্বিতীয় পদ হচ্ছে b, তাহলে a/b ডবল ইস্টু b/x, তৃতীয় পদটা আমরা x ধরে নিলাম। তাহলে a/b মানে আমরা কি লিখতে পারি a/b, আর ডবল ইস্টু তুলে দিলে সমান সমান চিহ্ন হবে, তাহলে নিচে সমান সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি b/x। তাহলে এখান থেকে দেখো b এর সাথে b কোণাকুণি গুণ হয়ে যাচ্ছে, আর a এর সাথে x কোণাকুণি গুণ হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ax সমান সমান b স্কয়ার। তাহলে আমাদের বের করতে হবে x এর মানটা, তাহলে x সমান সমান কি লেখা যায় b স্কয়ার/a। ব্যাস এইটা তোমরা মনে রাখবে যে তৃতীয় সমানুপাতিক বের করার সময় দ্বিতীয় যে পদটা দেয়া থাকবে তার স্কয়ার করে প্রথম পদ দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে দ্বিতীয় পদটা আমাদের কি দেওয়া ছিল, দেখো দ্বিতীয় পদটা ছিল 45, তাহলে 45 স্কয়ার করে দাও, বা 45 দুইবার লেখো তাতেও হবে 45 × 45। আর প্রথম পদ কি ছিল আমাদের 25, তাহলে আমরা কি করবো 25 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 × 5 = 25, 5 নং 45, আর এই 5 দিয়ে 45 কে ভাগ করলে কত হচ্ছে 9, তাহলে 9 আর 9 গুণ করে
81, ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয় সেভাবে করো এটা। একটি বৃত্তের পরিধি 88 সেমি, বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে বৃত্তের পরিধি, তাহলে এই একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি কি হয় 2πr। তাহলে এই 2πr এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে 88 সেমি। তাহলে প্রথম আমরা এখান থেকে কি আর এর মানটা বের করবো, রেডিয়াসটা বের করবো। তাহলে পায়ের মান সবাই জানো 22/7 ইন্টু আর সমান সমান হচ্ছে 88। তাহলে এখানে দেখো 22 দুগুণী কত হচ্ছে 44। তাহলে একবার যদি আমরা কেটে দিই এখানে 44 দুগুণী 88। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা কি লিখতে পারি, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কি হবে 7 দুগুণী 14। তাহলে আমরা রেডিয়াসটা বের করে নিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের বের করতে হবে কি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান 22/7 বসিয়ে দেবো, আর আর এর মান এইমাত্র আমরা বের করে নিলাম 14 স্কোয়ার বা 14 গুণ 14 লিখতে পারো। তাহলে এখান থেকে কেটে দাও, তাহলে 7 দুগুণী 14। তাহলে আমাদের কি আসলো 22 গুণ 2 গুণ 14। তাহলে এটা যদি আমরা গুণ করি 22 গুণ 2 গুণ 14 করলে আমাদের আসবে কি 616 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 64 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো বর্গক্ষেত্র মানে প্রত্যেকটা বাহুই সমান হবে এখানে। তাহলে পরিসীমা মানে আমরা কি জানি 4 গুণ বাহু। তাহলে এটা কিন্তু আমাদের দেয়া আছে 64 সেমি। তাহলে এখান থেকে আমরা বাহুর মাপটা বের করে নেব। বাহু মানে এই যে এটা, একটা দুটো তিনটে চারটে বাহু আছে, প্রত্যেকটাই সমান হয়। তাহলে এখান থেকে আমরা বাহুর মাপটা পেয়ে গেলাম। তাহলে 4 দিয়ে 64কে ভাগ করে দাও। তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে বর্গক্ষেত্রের 16 সেমি করে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে এখানে দেখো কত দেওয়া ছিল আমাদের, আমরা বের করে নিলাম বাহু 16, ঠিক আছে। তাহলে 16 স্কয়ার করতে হবে। তাহলে 16 স্কয়ার করলে কত হয় 256। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর।